ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য হালদা পাবলিকেশনের পক্ষ থেকে 3টা সিরিজ ভিডিও নিয়ে এসেছি আমরা। তো আমরা এই ভিডিওগুলোতে আমরা আজকের এটা হচ্ছে সেকেন্ড ভিডিওতে আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সবগুলো একদম এক্সপ্লেনেশন সহকারে দেওয়া আছে, দেখো সবগুলো আমরা ব্যাখ্যা সহকারে সমাধানগুলো দেখব। ঠিক আছে, সমাধানগুলো একদম ব্যাখ্যা সহকারে আমরা দেখব। এছাড়া আমরা হচ্ছে যে আজকের ভিডিওতে এটা দেখব, প্লাস হচ্ছে যে আমরা প্রথম ভিডিওতে কি আলোচনা করেছিলাম, আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে সি ইউনিটের জেনারেল যে বিষয়গুলো, যে নাম্বার বন্টন কত, নেগেটিভ নাম্বার কত, সাবজেক্ট কোনটাতে কত নাম্বারের পরীক্ষা হয়, মানে নম্বর ডিস্ট্রিবিউশন যেটাকে বলে। তারপর হচ্ছে যে তোমার আসন বা মানে হচ্ছে সিট, হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে কতটা, আর্টসের জন্য, কমার্সের জন্য কতটা, সায়েন্সের জন্য কতটা, মানবিকের জন্য কতটা, আমরা প্রথম ক্লাসে এটা বলেছিলাম। তো এটা হচ্ছে যে এই প্রথম ভিডিওটা হচ্ছে যে তোমরা পাবা হচ্ছে কোথায়, হালদা পাবলিকেশন। এই হালদা পাবলিকেশনের যে ফেসবুক পেজ সেখানে, এবং হালদা পাবলিকেশন নামে ইউটিউবে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে তোমার, এটা হচ্ছে যে আমরা তৃতীয় ভিডিওতে এটা এটা নিয়ে আলোচনা করব। তৃতীয় ভিডিওটা হচ্ছে 8 সপ্তাহের মধ্যে তুমি কীভাবে সি ইউনিটের প্রস্তুতি নিবা সেটার একটা রোড ম্যাপ। এটা এটা তৃতীয় ভিডিওতে আমরা আলোচনা করব। সেখানে আমরা ইংলিশ, অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং সবগুলো সাবজেক্টের সাজেশন দিব। প্লাস হচ্ছে যে আমরা দেখাবো যে তুমি 8 সপ্তাহের মধ্যে কীভাবে তোমার প্রস্তুতি সম্পন্ন করবা, এবং প্রত্যেকটা ধরে ধরে আমরা টপিক সহকারে সেখানে দেখাবো। তাহলে এই সবগুলো ভিডিও, প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, সবগুলো আসলে তোমরা পাবা কোথায়? তোমরা পাবা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে, ইউটিউবে তোমরা আমাদের আসলে আমাকে যারা চিনো পুরাতন, আমার হচ্ছে যে বিসিএস মাস্টার মাইন্ড একটা চ্যানেল আছে, প্লাস হচ্ছে যে এডু লেকচার বিডি একটা চ্যানেল ছিল আমার, সেটা প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার ছিল। সেটা হচ্ছে যে তোমার একটা অকারেন্সের কারণে সেটা হ্যাক হয়েছিল। হ্যাক হওয়ার ফলে যেটা হয়েছে, আমার ওই চ্যানেলটা, যেটা হচ্ছে যে এডু লেকচার বিডি যে চ্যানেলটা, সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। সেই চ্যানেলটা আমি আর ফেরত পাই নাই। এখন নতুন একটা চ্যানেল খুলেছি, তোমরা এটা সাবস্ক্রাইব করে ফেলবা, হালদা পাবলিকেশন। এই চ্যানেলে আসলে তোমরা হচ্ছে যে এই দেখো প্রথম ভিডিও যেটা, সেটা এখানে আছে, দেখো সি ইউনিট অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অ্যাডমিশন টেস্ট 2026-27 আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বলেছি। ঠিক আছে, তাহলে এই প্রথম ভিডিওটা এখানে আসা দেখো অলরেডি। হ্যাঁ, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, আর হচ্ছে যে এই চ্যানেলে এসে এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও সবগুলো ভিডিও পাবা। আর হালদা পাবলিকেশনের যে ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা পেয়ে যাবা। তো আমি তাহলে আমাদের মূল ক্লাস আজকে যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন সমাধান, রাইট? প্রশ্ন সমাধান। আচ্ছা, আমি একটা সামারি তোমাদেরকে বলে দেই, এটা আমরা সেটা হচ্ছে যে যে তুমি কত পেলে আসলে চান্স পাবা। ঠিক আছে, তো সি ইউনিটে তুমি যদি চান্স পেতে চাও, তাহলে তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, তাহলে তোমার নাম্বার লাগবে হচ্ছে 53 থেকে 54 নাম্বারের মতো। এবং গতবার 2025 সালে যে সি ইউনিটের সর্বশেষ মেরিট পজিশন নিচে 433তম, যে তাকে নিচে কমার্সের স্টুডেন্ট যে 433তম তাকে। আর এখানে একটু বলে রাখি যে কমার্সের স্টুডেন্টের জন্য আলাদা মেরিট লিস্ট তৈরি করা হয়, আর্টসের স্টুডেন্টের জন্য আলাদা মেরিট লিস্ট তৈরি করা হয়, আর হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য আলাদা মেরিট লিস্ট তৈরি করা হয়। ফলে সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের সাথে শুধু সায়েন্সের স্টুডেন্টের কম্পিটিশন হয়, কমার্সের স্টুডেন্টের সাথে কমার্সের স্টুডেন্টের কম্পিটিশন হয়, আর্টসের স্টুডেন্টের সাথে আর্টসের স্টুডেন্টের কম্পিটিশন হয়। ফলে দেখা গেছে যে কমার্সের যে 433তম, তার নাম্বার ছিল 53, সে ভর্তি হতে পারছে। আর আর্টসের যে 47তম, সে মাত্র 40 পাইছে, 40.50 পাইছিল, সেও ভর্তি হতে পারছে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 40-এর নিচে পাইলে সেটা হচ্ছে ফেল, তাকে আর মেরিট লিস্টে তার নাম রাখা হয় না এবং সে ভর্তি হতে পারে না। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর্টসের যে সিটগুলো গতবার, যেটা সি ইউনিটে আর্টসের যে সিটগুলো, সেগুলো সবগুলো ফিল আপ হয় নাই। কেন ফিল আপ হয় নাই? কারণ ওই যে পাশকারী স্টুডেন্ট পাওয়া যায় নাই। তাহলে তুমি আর্টসের স্টুডেন্ট যদি হও, তাহলে শুধুমাত্র পাস করলেই সি ইউনিটে ভর্তি হতে পারবা। আর সায়েন্সের ক্ষেত্রে যে 215তম ছিল মেরিট লিস্টে, সে ভর্তি হতে পারছিল সর্বশেষ, এবং তার নাম্বার 61 এর কাছাকাছি ছিল। তাহলে আশা করি তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, নাম্বার কত লাগবে আর মেরিট লিস্টে কতর মধ্যে থাকা লাগবে বোঝা গেছে। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে তোমার নাম্বার কত লাগবে, মেরিট লিস্টে কত মধ্যে থাকতে হবে বুঝতে পারছো। আর যদি আর্টসের স্টুডেন্ট হও, শুধুমাত্র কোনো রকম যদি সি ইউনিটে তুমি পাস করতে পারো অ্যাডমিশন টেস্টে, তাহলে তুমি ভর্তি হতে পারবা। তাহলে আমরা চলে যাই মূল টপিকসে, আমাদের প্রশ্ন সমাধান যেই পার্টটা সেখানে। ঠিক আছে, তো আমরা প্রথমে ইংরেজির প্রশ্ন সমাধান করব, রাইট? আচ্ছা,
তাহলে ইংরেজির প্রশ্ন আমি ধরলাম। প্রথম প্রশ্নটা আসছে হচ্ছে টেন্স থেকে। প্রথম প্রশ্নটা কোথা থেকে আসছে? টেন্স থেকে। আমরা যেটা করব যে প্রত্যেকটা প্রশ্ন কোথা থেকে আসছে বলে দিব, আর যেটা গুরুত্বপূর্ণ সেটার সমাধানটা দেখাই দিব। কারণ আমি যদি সবগুলো আলোচনা করতে চাই হিউজ একটা সময় লাগবে, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেতে পারে। এত সময় তো আমরা একটা ক্লাস রান করতে পারবো না। তো আমি তোমাকে মেইন পয়েন্টগুলো দ্রুত বলে দিব, ঠিক আছে? তাহলে 1 নম্বর প্রশ্নটা আসছে কোথা থেকে? টেন্স থেকে। এটা বলছে ইভেন দো অনলাইন ক্লাসেস ওয়ার চ্যালেঞ্জিং অ্যাট ফার্স্ট, দ্য স্টুডেন্টস ইভেনচুয়ালি ড্যাশ ওয়েল। তাহলে অনলাইন ক্লাসেস হচ্ছে যে প্রথম দিকে কি ছিল? ওয়ার বলছে চ্যালেঞ্জিং। ওয়ার চ্যালেঞ্জিং মানে কি? প্রথম দিকে চ্যালেঞ্জিং ছিল, বাট বর্তমানে সেটা ইজি হয়ে গেছে, ঠিক আছে? ওয়ার তাহলে প্রথম দিকে ছিল, বাট বর্তমানে ইভেনচুয়ালি সেটা কি হয়ে গেছে? হ্যাঁ, ইভেনচুয়ালি সেটা ইজি হয়ে গেছে, মানে ইভেনচুয়ালি স্টুডেন্টরা এটাকে অ্যাডাপ্টেড করে নিছে, ঠিক আছে? এই যে অ্যাডাপ্টেড, ঠিক আছে, যেহেতু ফার্স্ট ফর্মে ছিল ফলে আনসার হবে অ্যাডাপ্টেড। হ্যাঁ, এটা হচ্ছে যে অতীতের একটা অ্যাকশন, সেই জন্য অতীতের অ্যাকশন বিধে এটা অ্যাডাপ্টেড। এটা মূলত আমরা ধরতে পারি এটা টেন্সের একটা প্রশ্ন। এরপরে খেয়াল করো, আমরা জানি যে সি ইউনিটে কি কি আসে গ্রামারে। ইংলিশে সি ইউনিটে ইংলিশ পার্টে গ্রামার আসে, সি ইউনিটের ইংলিশ পার্টে গ্রামার আসে। তারপর হচ্ছে তোমার ভোকাবুলারি আসে, ভোকাব আসে। তারপর হচ্ছে তোমার কি আসে? প্যাসেজ আসে, ঠিক না? প্যাসেজ আসে। তাহলে আমরা গ্রামারগুলো দ্রুত দেখবো, তারপর ভোকাবুলারি দেখবো, তারপর হচ্ছে প্যাসেজটা দেখবো, ঠিক আছে? ওকে। দ্য ল্যাপটপ ড্যাশ লাস্ট সেমিস্টার ইজ অলরেডি হ্যাভিং টেকনিক্যাল ইস্যুস, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা খেয়াল করো, দ্য ল্যাপটপের পরে ড্যাশ আছে, ড্যাশের মধ্যে যেটা আসবে সেটা আসলে ওকে ডেসক্রাইব করবে, ঠিক আছে? ফলে এটা হচ্ছে যে তার একটা রিলেটেড একটা ক্লজ হবে, ল্যাপটপের সাথে রিলেটেড একটা ক্লজ হবে, অর্থাৎ এখানে একটা রিলেটিভ ক্লজ হবে, ঠিক আছে? তো ল্যাপটপকে ডেসক্রাইব করে এরকম রিলেটিভ ক্লজ এখানে হচ্ছে তোমার বি এবং এতে আছে, অপশন বি এবং এতে আছে। কিন্তু এই যে এটা তো তোমার ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে, ফলে এটা হচ্ছে না। ফলে দ্যাট হি বট এটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে? দ্যাট হি বট এটা হচ্ছে কারেক্ট। 3 নম্বর প্রশ্নটা, নেইদার অফ দ্য স্টুডেন্টস ড্যান্স দেয়ার অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন ডেসপাইট মাল্টিপল রিমাইন্ডার্স। তাহলে দেখো বিফোর আছে এখানে, তাহলে বিফোর থাকলে কি হয়? তার আগের অংশে ফার্স্ট পার্টিসিপল হয়, ফলে এখানে আনসার হচ্ছে যে তোমার বি হ্যাড সাবমিটেড, ঠিক আছে? তাহলে দেখো দ্রুত কিন্তু আমি দাগায় ফেলতে পারতেছি, বিকজ আমার কাছে গ্রামার রুল জানা আছে, সেই জন্য। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম শুরুতে দেখছো, বা ইট ইজ টাইম শুরুতে দেখছো, তাহলে মনে করবো যে সেখানে ফার্স্ট সিম্পল ফার্স্ট টেন্স হবে, ঠিক আছে? তাহলে এখানে সিম্পল ফার্স্ট টেন্স কোনটা আছে? এই যে সিতে আছে। তাহলে দেখো আমি কিন্তু প্রশ্নও করি নাই, জাস্ট আমার রুলস মনে আছে, অটোমেটিক্যালি কি চলে আসতেছে? আমার আনসার চলে আসতেছে, খুব দ্রুত চলে আসতেছে, ঠিক আছে? তারপর 5 নম্বর দেখো, ড্যাশ দে রিয়েলাইজ দেয়ার প্রেজেন্টেশন ফাইল হ্যাড বিন মিসপ্লেসড। তাহলে খেয়াল করো, হ্যাড বিন মিসপ্লেসড আছে, হ্যাড বিন মিসপ্লেসড আছে। এখন দেখো এখানে খেয়াল করো, নো সুনার আছে, তাহলে নো সুনারের পরে আমরা জানি যে একটা হ্যাড বসাইতে হয়, ঠিক আছে? নো সুনারের পরে একটা হ্যাড বসাইতে হয়। নো সুনার পরে হ্যাড আছে এই যে অপশন এতে আর অপশন বিতে। অপশন এতে আর সিতে আছে, অপশন এতে আর সিতে আছে, বিতে নাই কাটা, ডিতে নাই কাটা, ঠিক আছে? এই দুইটা অটোমেটিক্যালি কেটে দিলাম। তাহলে নো সুনার হ্যাড এই দুইটাতে আছে। এরপরে একটু খেয়াল করতে হবে, নো সুনার হ্যাডের পরে আবার একটা সাবজেক্ট আসতে হয়, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকতে হয়, এরপরে দেন থাকতে হয়, ঠিক আছে? তাহলে দেখো এই যে দেনের এখানে দেনের খেলাটা খেলছে। দেন এই যে দেখো বানান এখানে কেমন, এখানে কেমন, খেয়াল করো। দেনের বানানটা তোমরা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। তাহলে এই নো সুনারের পরে দেন কোনটা হয়? এটা হয়, ঠিক না? ঠিক না? ফলে এটা হচ্ছে কারেক্ট, অপশন এ কারেক্ট, ঠিক আছে? তাহলে এইভাবে করে হচ্ছে যে তোমার এই যে গ্রামার যে রুলস কোথা থেকে আসতেছে তুমি আশা করি ক্লিয়ার হয়ে গেছো, যে কোথা থেকে আসতেছে। গতানুগতিক যে গ্রামারগুলো আমরা পড়ি সেখান থেকে আসতেছে, রাইট? এরকম করে আমরা আরো দেখি, ঠিক আছে? ইফ ইউ হ্যাড ইটেন আ গুড ব্রেকফাস্ট ইউ ড্যাশ সো হারি নাও, ঠিক আছে? এটা হচ্ছে যে আসলে কন্ডিশনাল থেকে এসেছে। কন্ডিশনাল ইফ ইউ হ্যাড আছে, তো তাহলে পরেরটাতে হবে উড, ঠিক না? ইফ ইউ হ্যাড আছে, পরেরটা কি হবে? উড। তাহলে এখানে ইফ ইউ হ্যাড ইটেন এ গুড ব্রেকফাস্ট ইউ ড্যাশ সো হারি নাও। তাহলে এখানে একটু মাথায় রাখতে হবে যে উড এখানে কিন্তু অপশন ডিতেও আছে, অপশন এতেও আছে। এখানে আছে উডেন বি, এখানে আছে উড বি। তাহলে ইফ ইউ হ্যাড ইটেন এ গুড ব্রেকফাস্ট ইউ ড্যাশ সো হারি নাও। তাহলে তুমি একটু খেয়াল করো তো, ইউ ড্যাশ সো হারি নাও, তাহলে এটা কি হবে? যে তুমি যদি একটা গুড ব্রেকফাস্ট খেতা, তাহলে এটা অতীতের একটা শর্ত, তাহলে তুমি কি করতে না? হারি করতে না, ঠিক আছে? তাহলে এই যে খেয়াল করো, তাহলে এই যে অপশন হবে এটা, হ্যাঁ,
উডেন্ট বি, ঠিক আছে, উডেন্ট বি। কেন? কারণ হচ্ছে অতীতের শর্ত যদি তুমি বর্তমানে বোঝাও, হ্যাঁ, অতীতের শর্ত বর্তমানে বোঝাও, তাহলে তোমাকে সেক্ষেত্রে উডেন্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে সাথে একটা নট আসবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। যাই হোক, তারপরে আমরা দিতে পারি হচ্ছে যে এখানে এটা নাম থেকে আসছে 7 নম্বর প্রশ্নটা। সো আমি আর এই জাস্ট এখন নিয়মগুলো বলে দিব, যে কোথা কোথা থেকে প্রশ্ন আসছে, নিয়মগুলো বলে দিব, দ্রুত পড়তে হবে আমাদেরকে সেই জন্য। হ্যাঁ, তাহলে খেয়াল করো, ডিড ইউ হিয়ার হোয়াট মাই বস অ্যাবাউট হিজ বস, ঠিক আছে, ডিড ইউ হিয়ার হোয়াট মাই বস, আসলে কি হবে, হোয়াট মাই বস সেইড অ্যাবাউট হিজ বস, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে তোমার এখানে যদি তুমি কোনো কিছু সে সামথিং অ্যাবাউট সামওয়ান এরকমের ক্ষেত্রে তোমাকে সে লিখতে হয়, ঠিক আছে, টেল লেখা যায় না, কারণ টেল লিখলে পরে একটা অবজেক্ট রাখতে হয়। যেমন আই টেল হিম, হ্যাঁ, টেলের পরে একটা কি লিখতে হয়, অবজেক্ট, কিন্তু দেখো তো তুমি এখানে ড্যাশের পরে অবজেক্ট নাই, ঠিক আছে, ফলে এখানে হবে সেইড, ঠিক আছে, এখানে সেইড হবে। আচ্ছা, তারপরে 9 নাম্বার বলছে যে ড্যান্স দ্য রেইন অ্যান্ড দ্য হাই উইন্ডস দে নেভার ওয়েন্ট ক্যাম্পিং, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে তুমি বিকজ আছে, ডিউ টু আছে, ডেসপাইট আছে, হাউ এভার আছে, তাহলে তুমি কোনটা ব্যবহার করবা? তাহলে খেয়াল করতে হবে এখানে ড্যান্স দ্য রেইন অ্যান্ড দ্য হাই উইন্ডস দে নেভার ওয়েন্ট ক্যাম্পিং, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে দে নেভার ওয়েন্ট ক্যাম্পিং, মানে তারা ক্যাম্পিংয়ে কি যায় নাই। ড্যান্স দ্য রেন অ্যান্ড কি দ্য হাই ওয়াইন্ডস, এখন তুমি কি এখানে ডিউ টু লিখবা নাকি হাউএভার লিখবা? এই দুইটার কোনোটাই এখানে কারেক্ট না, কোনোটাই এখানে কারেক্ট না। আর হচ্ছে ডেসপাইট, বিকজ, এই দুইটার মধ্যে তুমি কোনটা লিখবা? এখন খেয়াল করো এখানে একটা ফ্রেজ আছে, এই ফ্রেজ থাকার কারণে, ফ্রেজ কোনটা, দ্য রেন অ্যান্ড দ্য হাই ওয়াইন্ডস, এটা হচ্ছে যে ফ্রেজ, নাউন ফ্রেজ এটা। ফলে নাউন ফ্রেজ যদি পরে থাকে তুমি আর বিকজ লিখতে পারবে না, তুমি লিখতে হবে কোনটা, তুমি লিখতে হবে ডেসপাইট, তুমি লিখতে হবে ডেসপাইট, ঠিক আছে। এই ধরনের নিয়মগুলো আসলে তোমাকে একটু, এটা একটু ডিপ নিয়ম, এটা জানা আসলে সবার পক্ষে সম্ভব হয় না, অনেক সময় কঠিন একটা নিয়ম থেকে আসছে। তারপর আমি পরেরগুলো একটু খালি জাস্ট তোমাকে কোথা থেকে, কোন জায়গা থেকে আসছে সেটা একটু বলে দিই, ঠিক আছে। যেমন এই প্রশ্নটা আসছে হচ্ছে যে তোমার আমরা কন্টিনিউয়াস টেন্স থেকে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আসছে, এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে। পরেরটা আসছে সিম্পল সেন্টেন্স থেকে, ঠিক আছে, এরকম। তারপরেরটা হচ্ছে তোমার এগুলো আসছে হচ্ছে যে আমরা ওই যে কারেকশন বলি, এরর ফাইন্ডিং বলি, হ্যাঁ, বা পিন পয়েন্ট এরর বলি, সেখান থেকে আসছে, ঠিক আছে। এটা আসলে ভোকাবুলারি পার্ট হিসেবে ওরা দিছিল, হ্যাঁ, ভোকাবুলারি পার্ট হিসেবে ওরা দিছে। সো গ্রামারের শেষে আমরা ভোকাবুলারিও পেয়ে গেলাম, এগুলো সবগুলো পিন পয়েন্ট এরর ছিল এতক্ষণ পর্যন্ত যা দেখালাম, ঠিক আছে, পিন পয়েন্ট এরর ছিল। ওকে, এটা ছিল কিস থেকে, এটা আসছে তোমার এটা আসছে হচ্ছে যে জিরান্ড এবং পার্টিসিপলের একটা টপিক থেকে এটা আসছে। এটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্টেন্স ভিজিটিং রিলেটিভস আর অ্যানোয়িং। তাহলে খেয়াল করো, ভিজিটিং রিলেটিভস আর অ্যানোয়িং, এখানে দেখো, খেয়াল করো এখানে তোমার কি ঘটনা ঘটছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। তাহলে রিলেটিভস ইউ ভিজিট আর অ্যানোয়িং, আচ্ছা, রিলেটিভস হু ভিজিট ইউ আর অ্যানোয়িং, তাহলে ভিজিটিং রিলেটিভস আর অ্যানোয়িং, ঠিক আছে, ভিজিটিং রিলেটিভস আর অ্যানোয়িং, এটা দ্বারা কি ইন্টারপ্রিটেশন হয়, ঠিক আছে, মানে কোনটা হয়, যে রিলেটিভস ইউ ভিজিট আর অ্যানোয়িং, মানে ওই রিলেটিভসরা অ্যানোয়িং, আর হচ্ছে যে রিলেটিভস তারা মানে ওই রিলেটিভসরা অ্যানোয়িং যাদের কাছে তুমি গেছো, রিলেটিভস ইউ ভিজিট। আরেকটা হচ্ছে রিলেটিভস হু ভিজিট ইউ, রিলেটিভ যারা তোমার কাছে এসেছে, এটা হচ্ছে তুমি গেছো, এটা হচ্ছে তোমার কাছে এসেছে, তারা অ্যানোয়িং। তাহলে এখানে আসলে দুটার কথাই বোঝাচ্ছে, এটা না, এখানে আসলে কি দুটার কথাই বোঝাচ্ছে, কারণ এটা আসলে এই যে ভিজিটিং রিলেটিভস, এটা হচ্ছে এটা এখানে জিরান্ড আকারে কাজ করতেছে। জিরান্ড আকারে যখন কাজ করে সে তো নাউন প্লাস ভার্ব আকারে কাজ করে, ফলে এই নাউনটা কারা, এই ভিজিটিং রিলেটিভস, এর মধ্যে এই রিলেটিভস কারা, এই রিলেটিভস হচ্ছে যে তুমি যাদেরকে ভিজিট করো অথবা তোমাকে যারা ভিজিট করে, সব রিলেটিভস হচ্ছে অ্যানোয়িং, এই কথা বলতেছে, ঠিক আছে। ফলে এখানে আসলে বোথ ইন্টারপ্রিটেশন আর পসিবল, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এটা একটু কঠিন প্রশ্ন, এটা আর একটু ভালো করে তোমরা জেনে নিবা। জাস্ট আমি একটু দেখালাম যে এটা জেরান থেকে আসছে।
এটা কোত্থেকে আসছে? এটা আসছে প্রেপোজিশন থেকে এই প্রশ্নটা। হ্যাঁ, এই প্রশ্ন প্রেপোজিশন থেকে আসছে। যাই হোক, এরপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এটা মূলত আরবানাইজেশন থেকে ছিল। এখানে 5টা প্রশ্ন ছিল, ছোট একটা রিডিং, ছোট একটা প্যাসেজ ছিল মূলত। সেই ছোট প্যাসেজ থেকে তোমার আনসার কোশ্চেনগুলো জিজ্ঞেস করছিল। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে তোমার মেন আর্গুমেন্ট, খেয়াল করো, মেন আর্গুমেন্ট বা মেন টপিক জিজ্ঞেস করে, বা হচ্ছে যে টাইটেল কোনটা হতে পারে, এই প্যাসেজের টাইটেল কি হতে পারে, বা এই প্যাসেজের কনক্লুশন কি, হ্যাঁ, বা হচ্ছে মেন আর্গুমেন্ট কি, সেটা হচ্ছে যে জিজ্ঞেস করছে। তাহলে এই প্যাসেজটার মেন আর্গুমেন্ট ছিল আরবানাইজেশন হ্যাজ বেনিফিটস বাট রিকোয়ার সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল প্ল্যানিং। মানে তোমার আরবানাইজেশন হচ্ছে যে তোমার সুবিধা দেয়, কিন্তু এটা সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল কি হতে হবে? প্ল্যানিং থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার এই প্যাসেজের মেন আর্গুমেন্ট। তাহলে এইরকম করে মোট 5টা প্রশ্ন এখানে আছে। এই প্রশ্নটা ডিরেক্ট প্যাসেজের ভেতর থেকে আসছে, ফলে আমি আর এটা আলোচনা করতেছি না। তারপর হচ্ছে যে পরের প্রশ্নটা দেখো, একটা 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 বলছে যে দ্য ফ্রেজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যালেন্স ইমপ্লাইজ দ্যাট। আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্সের মিনিং কি জিজ্ঞেস করছে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্সটা ওই প্যাসেজের ভেতরে আছে, ওই প্যাসেজের ভেতরে কি ধরনের মিনিং করছে সেটা হচ্ছে কি করতে হবে, বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে এরকম ফ্রেজ দিবে, প্যাসেজ থেকে একটা ফ্রেজ বা সিনোনিম বা অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করে। ঠিক আছে, এটা একটু মাথা রাখতে হবে। তারপরে হচ্ছে যে পরেরটা লাস্টে কি জিজ্ঞেস করছে, হুইচ অফ দ্য ফলোয়িং উড বি আ সেকেন্ডারি ইফেক্ট। এটা প্যাসেজের সাথে রিলেটেড, সো এটা আমি আর যাচ্ছি না, এটা স্ট্রাকচারের সাথে রিলেটেড না। স্ট্রাকচারের সাথে রিলেটেড দুইটা পাইছি, একটা হচ্ছে যে জিজ্ঞেস করছে যে একটা ফ্রেজের অর্থ জিজ্ঞেস করছে। এটা হচ্ছে প্রত্যেক প্যাসেজ থেকে সাধারণত একটা ফ্রেজ বা একটা ভোকাবুলারি বা একটা ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করে। আর হচ্ছে যে প্রথম প্রশ্নটা ছিল কি, যে এটা আর্গুমেন্টটা কিসের কি, মানে এই প্যাসেজের আর্গুমেন্টটা কিসের উপরে বেস করে, মানে প্যাসেজের মূল থিম কি আসলে সেটা জিজ্ঞেস করছে। তো এই প্রশ্নটাও কিন্তু বেশিরভাগ প্যাসেজে করে, যে মূল থিম কি, বা হচ্ছে যে প্যাসেজটার টাইটেল কি হতে পারে, বা প্যাসেজটার কনক্লুশন কি, বা প্যাসেজটাকে কীভাবে কনক্লুড করা যায়, এরকম কিন্তু লিখে দেয়। ঠিক আছে, প্রত্যেক প্যাসেজের মধ্যে। সেটা আমি দুইটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন আলোচনা করে দিছি। বাকিগুলো প্যাসেজের সাথে রিলেটেড, প্যাসেজের কনটেক্সটের সাথে রিলেটেড। তো তোমরা সেটা সমাধান করবা। অ্যানালিটিক্যাল স্কিল, হ্যাঁ, তাহলে অ্যানালিটিক্যাল স্কিল কী ধরনের প্রশ্ন আসে আমরা দেখি। আমাদের মূল কাজ হচ্ছে প্রশ্ন কী ধরনের আসে সেটা বোঝা, এবং সেই অনুসারে যাতে আমরা প্রস্তুতি নিতে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, আমাদের তো মূল টার্গেট এটা, কারণ এই প্রশ্নই তো আমাদের আবার হুবহু আসবে বলে আমি মনে করি না। আরেকটা প্রশ্ন আসবে, বাট আমাদেরকে বুঝতে হবে প্রশ্ন কোথা থেকে আসে, কীভাবে আসে, রাইট। অ্যানালিটিক্যাল স্কিল খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো একটু খেয়াল করো, প্রথম প্রশ্ন 36 নাম্বার বলছে আবির সলভস 5 কোশ্চেন্স পার মিনিট। আবির হচ্ছে প্রতি মিনিটে 5টা প্রশ্ন সমাধান করে। স্টার্ট সলভিং অ্যাট 2 PM। আবির 2টা বাজে কি করছে, প্রশ্ন সমাধান শুরু করছে, এবং সে প্রতি মিনিটে 5টা করে প্রশ্ন সমাধান করে। সিয়াম আরেকটা ছেলের নাম, খেয়াল করো, সিএম হচ্ছে আরেকটা ছেলের নাম। ও কি করলো, যে ও হচ্ছে প্রতি মিনিটে 6টা প্রশ্ন সমাধান করে, কিন্তু সে প্রশ্ন সমাধান করা শুরু করছে 2টা 15 বাজে। তাহলে আবিরে শুরু করছে 2টা বাজে, আর সিয়াম শুরু করছে 2টা 15 বাজে। কিন্তু সিয়াম প্রতি মিনিটে 6টা করতে পারে আনসার, আর আবির করে প্রতি মিনিটে 5টা। হোয়েন উড দে হ্যাভ সলভ দ্য সেম নাম্বার অফ কোশ্চেন্স। মানে কয়টা বাজে তারা একই অ্যামাউন্টের কোশ্চেন সমাধান করবে, কয়টা বাজে, বিকাল কয়টা বাজে তারা একই অ্যামাউন্টের প্রশ্ন সমাধান করবে। একই অ্যামাউন্টের প্রশ্ন কেন সমাধান করবে, কারণ আবির তো শুরু করছে 2টায়, কিন্তু সে তো 5টা করে, কিন্তু সিএম তো 6টা করে, কিন্তু সে একটু লেটে শুরু করছে। কিন্তু একটা সময় পর্যায়ে গিয়ে দুজনে সমান পরিমাণ প্রশ্ন সমাধান করতে পারবে, সেই সময়টা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে খেয়াল করো, 2টা 15 সিএম শুরু করছে না, 2টা 15 সিএম শুরু করছে। তো তাহলে এই 15 মিনিটে আবির কয়টা প্রশ্ন সমাধান করছে বলে তো? আবির প্রতি মিনিটে 5টা করে, তাহলে এই 15 মিনিটে 2টা 15 পর্যন্ত সে 5 15 75টা প্রশ্ন অলরেডি সমাধান করে ফেলছে আবিরে। ঠিক আছে, তাহলে আবির 75টা প্রশ্ন সমাধান করে ফেলছে। এখন আমি মনে করি টি সময় পরে দুজনে সমান পরিমাণ প্রশ্ন সমাধান করতে পারবে টি সময় পরে। তাহলে আবির তো অলরেডি 75টা প্রশ্ন সমাধান করে ফেলছে, তাহলে সে এই টি সময়ে আরও 5টি পরিমাণ প্রশ্ন সমাধান করবে, কারণ সে প্রতি মিনিটে 5টা করে, তাহলে টি মিনিটে করবে 5টি। তাহলে সে আগে থেকে 75টা করে রাখছে, এরপরে আরও 5টি পরিমাণ প্রশ্ন সে সমাধান করলো। এখন এই টি সময়ে সিয়াম কিন্তু করবে 60 পরিমাণ, কারণ সিয়াম 1 মিনিটে 6টা করে, তাহলে টি মিনিটে 60 পরিমাণের প্রশ্ন সমাধান করবে।
তাহলে এটাই হচ্ছে আমার ইকুয়েশন। দেখো এই যে আমি একটা ইকুয়েশন গঠন করছি, এই ইকুয়েশন গঠনটা ইম্পর্টেন্ট। এটা যদি তুমি গঠন করতে পারো দ্রুত, তাহলে তোমার এটা দ্রুত সমাধান হয়ে যাবে। এবার দেখো তো এখানে কত হয়। আমি তো দেখতেছি টি সমান, এখানে টি এর মান সমাধান করলে আসতেছে 75, টি এর মান 75 মিনিট আসতেছে, 75 মিনিট। তাহলে এই যে তোমার 2:15 এর পরে, আমি তো যে বলছি না 2:15 পর্যন্ত আবির 75টা প্রশ্ন সমাধান করে ফেলছে, তাহলে 2:15 এর পরে আরও 75 মিনিট সময় লাগবে। এই 75 মিনিট সময় পরে গিয়ে তাদের প্রশ্ন সমাধানের পরিমাণ সমান হবে। এই যে প্রশ্ন সমাধানের পরিমাণ সমান 2:15 এর পরে 75 মিনিট। তাহলে 2:15 এর পর 75 মিনিট মানে কি, 3:15 বাজে 60 মিনিট হয়ে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে এখান থেকে 60 মিনিট চলে গেছে। এরপরে 60 মিনিট যাওয়ার পরে এখান থেকে তুমি 60 মিনিট বাদ দিয়ে দাও, কারণ 3:15 মিনিট মানে 2:15 থেকে 3:15 পর্যন্ত কত হয়ে গেছে, 60 মিনিট চলে গেছে, ঠিক আছে, 1 ঘন্টা চলে গেছে। তাহলে 3:15 বাজার পরেও আমার এই যে 60 মিনিট আমি দিয়ে দেওয়ার পরেও আরও 15 মিনিট আমার কাছে রয়ে গেছে। খেয়াল করো, এই যে 60 মিনিট মানে 1 ঘন্টা দিয়ে দিছি, এরপর আরও 15 মিনিট আমার কাছে রয়ে গেছে। ফলে এই যে 3:15 সাথে আরও 15 মিনিট যোগ করতে হবে, অর্থাৎ 3:30। অর্থাৎ 3:30 গিয়ে দুইজনে, এই দেখো আনসার হচ্ছে 3:30, 3:30 গিয়ে দুইজনে সমান পরিমাণ প্রশ্ন সমাধান করতে পারবে। ওকে, 2 নাম্বারটাতে আসছি। এটা প্রশ্নের মধ্যে 37 নাম্বারে ছিল। তো প্রথম প্রশ্নটা অ্যানালিটিক্যাল আমরা দেখলাম যে ম্যাথমেটিক টাইপসের ছিল, বাট এটা ম্যাথমেটিক্স টাইপস না, এটা হচ্ছে যে মানে তোমাকে একটা ডেসক্রিপশন দিবে, সেখানে 2টা বা 3টা আবার তোমার স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টগুলো কি করবে, সঠিক কিনা যাচাই করতে হবে। মানে তোমার ওই ডেসক্রিপশন থেকে বা স্টেটমেন্ট থাকবে একটা, এই যে একটা স্টেটমেন্ট আছে, খেয়াল করো, এটা খেয়াল করো, এখানে একটা স্টেটমেন্ট আছে, এই যে একটা স্টেটমেন্ট। হ্যাঁ, এই স্টেটমেন্ট থেকে পরে আরো 2টা কি দিবে, তোমাকে অপশন দিবে, একটা বা 2টা বা 3টা দিতে পারে। এখানে 2টা দিছে, এই যে একটা, এই একটা। তো এই 2টার মধ্যে কোনটা সঠিক নাকি 2টাই সঠিক সেটা তোমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করো, বলছে যে গিভেন বিলো আ স্টেটমেন্ট ফলোড বাই 2 ইনফারেন্সেস, চুজ দ্য ইনফারেন্স দ্যাট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। ইনফারেন্সেস মানে ওই যে বললাম না অপশন আর কি, 2টা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে, এখানে 2টা অপশন দেওয়া আছে। তাহলে স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা আমরা একটু পড়ি। বলছে ডিউ টু র্যাপিড ইনক্রিজ ইন দ্য প্যান্ডেমিক মোস্ট অফ দ্য ডিভিশনস আর লকডাউন। মানে যেহেতু প্যান্ডেমিক দ্রুত বাড়তেছে, সেজন্য মোস্ট অফ দ্য ডিভিশন কি করা হলো, লকডাউন করে ফেলা হলো। তাহলে ইনফারেন্সেসগুলো কি কি, তাহলে এখান থেকে আমাকে বুঝে নিতে হবে কোন কোন ঘটনাটা সঠিক। যে 2টা আরও অপশন দিবে, সেই 2টা অপশনে 2টাই সঠিক নাকি একটা সঠিক নাকি কোনোটাই সঠিক না। খেয়াল করো, বলছে যে দ্য প্যান্ডেমিক ইজ ডেঞ্জারাস। তাহলে দেখো এই স্টেটমেন্ট যেটা, সেখানে প্যান্ডেমিকটা ডেঞ্জারাস কিনা এটা কিন্তু আমরা কোনো আইডিয়া নাই। প্যান্ডেমিক তো অলওয়েজ ডেঞ্জারাস হয়, ঠিক আছে, কিন্তু এটা প্যান্ডেমিক হইলে কি করতে হয়, অলওয়েজ কি করতে হয়, লকডাউন করতে হয়। তো কারণ প্যান্ডেমিক এমনিতে কি ডেঞ্জারাস। তো এই স্টেটমেন্টে কিন্তু ডেঞ্জারাস এই কথা কিন্তু আলাদাভাবে কিন্তু বলা নাই। ফলে পরের স্টেটমেন্টটা আমরা দেখি, বলছে যে দ্য প্যান্ডেমিক উইল স্প্রেড র্যাপিডলি। তাহলে এই যে লকডাউন কখন আমরা করি, লকডাউন তখনই করি যদি সেটা দ্রুত ছড়ায় যায়, ঠিক না। তাহলে যেহেতু লকডাউনের কথা উল্লেখ আছে, তাহলে আমরা স্পেসিফিকলি আমরা বলতে পারি যে 2 নাম্বারটা হচ্ছে কারেক্ট, দ্য প্যান্ডেমিক উইল স্প্রেড র্যাপিডলি। তাহলে এখানে হচ্ছে যে আমরা বলবো যে কোনটা, অনলি ইনফারেন্স টু, অনলি ইনফারেন্স টু, এই যে অনলি ইনফারেন্স টু। ওকে, খেয়াল করো, আমরা কিন্তু মেন্টাল এবিলিটি বা অ্যানালিটিক্যাল স্কিল সমাধান করতেছি। ওকে, এবার এই কোশ্চেনটা আমি একটু নিচের দিকে দিয়ে দেই, দিলাম। খেয়াল করো, প্রশ্নটাতে বলছে যে যে সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোয়িং 4 অপশনস দ্যাট উইল মেক দ্য সেকেন্ড পেয়ার অ্যানালোগাস। তার মানে এটা অ্যানালোগাস টু দ্য ফার্স্ট পেয়ার গিভেন। যদি এটা অ্যানালজি, বাট এটা আসলে বর্ণমালা থেকে আসছে, এই যে আমি দেখে বুঝে গেছি, কারণ এখানে আছে BART। তাহলে খেয়াল করো, বলছে যে BART, তারপরে হয়েছে ABTR, এরপরে হবে CART, এর পরে কি আসবে, যে ড্যাশ আছে এখানে, ড্যাশ আছে। তাহলে একটু খেয়াল করি আমরা, প্রথমে আছে BART, এটা থেকে হয়ে গেছে, দেখো ABTR। ঘটনা কি করছে, ঘটনা হচ্ছে যে এই যে এখানে যে এ ছিল, এটা এই পজিশন চেঞ্জ করছে, এখানে আসছে, আর বিটা এখানে গেছে। তাহলে দেখো পজিশন যদি এই দুজনে চেঞ্জ করে, তাহলে এখানে আছে BA, এখানে হয়ে গেছে AB। এরপরে দুজনও সেম,
আর টি আছে হয়ে গেছে টিআর। তাহলে জাস্ট পজিশনটা চেঞ্জ করছে, ডানে বামে পজিশনটা চেঞ্জ করছে। তাহলে বিএআরটি থেকে যখন এবিটিআর হয়েছে তখন জাস্ট পজিশনটা চেঞ্জ করছে। সেম ভাবে সিএআরটি আছে তো, সিএআরটি আছে তো, তাহলে আমিও জাস্ট এদের পজিশনটা চেঞ্জ করে দিব। এখানে সি এর জায়গায় লিখে দিব এসি, আর এখানে আরটি এর জায়গায় লিখবো টিআর। তাহলে এসি টিআর, এসি এসি টি আর, এটা হবে আমাদের আনসার। এসি টিআর এই যে ডিতে আছে, ঠিক আছে? ফলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার খেয়াল করো, এবারে বলছে যে ইফ এ সমান 2, বি সমান 4, সি সমান 6 ডট 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 অ্যান্ড জেড সমান 52, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম এ টি এইচ? ম্যাথের ভ্যালু কত জিজ্ঞেস করছে। তাহলে খেয়াল করো, আমি যে এটা দেখে এই যে জি জেড দেখে আর এ দেখে আমি বুঝে গেছি এখানে কাহিনী কি। কারণ জেড এর মান বলছে 52, কিন্তু জেড আমরা জানি যে 26 নাম্বার বর্ণমালা, জেড হচ্ছে 26 নাম্বার বর্ণমালা, কিন্তু এটার মান ওরা বলছে 52। তার মানে 52কে 2 দিয়ে গুণ করলে, 26কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 52। আবার এর মান 2 বলছে, কিন্তু এ তো 1 নাম্বার বর্ণমালা, ফলে এর যেই পজিশন নাম্বারটাকে 1 নাম্বার পজিশনকে 2 দিয়ে গুণ করলে 2 পাওয়া যায়, আর এখানে 26 নাম্বার পজিশনকে 2 দিয়ে গুণ করলে 52 পাওয়া যায়। আবার দেখো সিতে 6 বলা আছে, তো সি তো 3 নাম্বার পজিশনে, তো 3কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে এর পজিশনগুলোকে কি করা হয়েছে? জাস্ট 2 দিয়ে গুণ করা হয়েছে। এখানে পজিশনগুলোকে জাস্ট 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এই সেমভাবে আমরা এখানে ম্যাথের ভ্যালু বের করতে বলছে না, তাহলে এম এর পজিশন যত তাকে 2 দিয়ে গুণ করব। তো এম এর পজিশন আমার জানা মতে হচ্ছে যে 20, খুব সম্ভবত। আমি এখানে এটা সলিউশন অবশ্য দেওয়া আছে, একটু দেখে নেই, সলিউশনটা দেখে নেই। এই যে এম এর পজিশন সরি, এম এর পজিশন, টি এর পজিশন 20, হ্যাঁ, এম এর পজিশন হচ্ছে 13, এম এর পজিশন 13। তাহলে খেয়াল করো, এম সমান হচ্ছে, এম এর পজিশন হচ্ছে 13, তাহলে এটার মান কত হবে? মান হবে 26, কারণ 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ম্যাথ এম এর পজিশন কত? 1, তাহলে এখানে মান হবে 2, কারণ 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে টি এর পজিশন হচ্ছে যে 20, ফলে এখানে মান হবে 2 দিয়ে গুণ করলে 40। আর এইচ এর পজিশন হচ্ছে 8, তুমি বর্ণমালা গেটে দেখতে পারো, এটার পজিশন 8, ফলে এখানে এটা 2 দিয়ে গুণ করলে হবে 16। এবার এই যে 26, 2, 40 আর 16 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আনসার, সরি যোগ করলে, গুণ করলে না, যোগ করলে এখানে হবে 84, ঠিক আছে? ফলে আনসার হচ্ছে যে 84। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে আসলে মেন্টাল এবিলিটি কিভাবে সমাধান করতে হয়, অথবা অ্যানালিটিক্যাল স্কিল কিভাবে সমাধান করতে হয়। এরপর আমরা দ্রুত করব, আর খুব বেশি করবো না আমরা, মানে মানে খুব বেশি সময় দিব না। এখানে কোনটা ডিফারেন্ট এটা বের করতে বলছে, ডিফারেন্ট কোনটা বের করতে বলছে। এখানে বলছে স্পেকটেকলস, অপটিক্যাল রিডার, গগলস, আর হচ্ছে বাইফোকাল। এখন এই দেখো, এই যে এইখানে তুমি খেয়াল করো, এই যে এগুলো সব চশমা বা একটা দৃষ্টির, মানে চোখে আমরা পরে সেটাকে আমরা দৃষ্টির বিভিন্ন কাজে ব্যবহার করি। কিন্তু এই যে অপটিক্যাল রিডার, যেটা অপটিক্যাল রিডার হচ্ছে যে এটা হচ্ছে তোমার ওই যে আমরা বারকোড রিডার বলি না, যে স্ক্যান করি না, এটা হচ্ছে অপটিক্যাল রিডার, মানে এটা ক্যামেরা বা মেশিন। কিন্তু এগুলো হচ্ছে তোমার চোখে লাগাও, তুমি খেয়াল করো, এগুলো সব তুমি চোখে লাগাও, বাট এটা হচ্ছে এক ধরনের মেশিন যেটা দিয়ে কোনো কিছু পড়া যায়, যন্ত্র, ঠিক আছে? ফলে এটাই হচ্ছে আনসার, এটাই ডিফারেন্ট, ঠিক আছে? এরকম আরও যে মানে তোমার অনেক কিছু আছে, হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার এক সম্পর্ক নির্ণয়, হ্যাঁ, সম্পর্ক নির্ণয় থেকে আসছে, এটা সহজ। তারপরে এটা হচ্ছে যে তোমার অঙ্ক বা কিছু একটা হবে, ঠিক আছে, এটাও অঙ্ক টাইপসের। এটা হচ্ছে যে ওই যে ইয়ার মতো অ্যানালজি যেটা আসছিল সেটার মতো। আবার দেখো বলছে যে ইফ রেপটাইল ইজ টু লিজার্ড, কারণ আমরা জানি যে তোমার লিজার্ড এক ধরনের রেপটাইল, আমরা জানি, ঠিক আছে? লিজার্ড হচ্ছে এক ধরনের রেপটাইল। তাহলে এখানে আরেকটা নিশ্চয় আমি পাবো, সেটা হবে ফ্লাওয়ার। তাহলে এখানে ফ্লাওয়ার কে আছে? এই যে ডেইজি হচ্ছে এক ধরনের ফ্লাওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এগুলো একেবারে ইজি, জাস্ট বুঝতে হয়, বুঝলে কিন্তু পারা যায়, ঠিক আছে? এখানে হচ্ছে যে অ্যান্ড, ফ্লাই, বি, হ্যামস্টার, স্কুইরেল, আচ্ছা বুঝতে পারছি। এখানে হচ্ছে যে জিজ্ঞেস করছে যে যে তুমি এটাও অ্যানালজির মতো, এটাও কি অ্যানালজির মতো। যেমন আমি বলি যে দেখো অ্যান্ড, ফ্লাই, বি, আমাকে একটু বলতে হবে যে যে প্রথম সারিতে যারা তারা হচ্ছে যে সবাই তোমার সবাই হচ্ছে যে অ্যান্ড, ফ্লাই, বি, ঠিক আছে? এরা সবাই মূলত হচ্ছে ছোট কীট পতঙ্গ, তুমি খেয়াল করো, হ্যাঁ,
সবাই হচ্ছে কি ছোট কীটপতঙ্গ, ঠিক আছে। হ্যাঁ, আর হ্যামস্টার, স্কুইরেল, আর এখানে কোনটা আমি নিতে পারি, স্পাইডার আছে, রোডেন্ট আছে, ক্যাট আছে, মাউস আছে। হ্যামস্টার, স্কুইরেল আর মাউসের মধ্যে মিল আছে, ফলে এখানে আনসার হচ্ছে মাউস, ঠিক আছে। তুমি খেয়াল করো স্পাইডারও কিন্তু ওই যে তোমার ফ্লাই বা হচ্ছে যে অ্যান্ড বা বি এর সাথে মিল আছে। হ্যাঁ, রোডেন্টও সেম, আর ক্যাট অনেক বড় হয়ে যায়, সো ক্যাটের দিকে যাওয়া যাবে না। তো হ্যামস্টার এবং স্কুইরেলের সাথে মাউসের মিল আছে, ঠিক আছে। এই যে যেমন এখানে আমরা ব্যাখ্যাতে দিয়েছি, দেখো প্রথম সারিতে সবগুলো ছোট প্রাণী বা ইনসেক্ট, আর দ্বিতীয় সারিতে হ্যামস্টার এবং স্কুইরেলের সঙ্গে ছোট ধরনের ম্যামাল। আচ্ছা, এটা তাহলে ম্যামাল। হ্যাঁ, এরা তিনজন হচ্ছে ম্যামাল, হ্যামস্টার, স্কুইরেল এবং মাউস তিনজন হচ্ছে ম্যামাল, ঠিক আছে। এই জন্যই ওটাই হচ্ছে আনসার। আচ্ছা, এরকম করে সবগুলো তোমাকে জাস্ট জানতে হবে। আমি আর এগুলো অ্যানালিটিক্যাল স্কিলগুলো এরকমই আসবে। তোমরা আমাদের হালদা, হ্যাঁ দেখা দিই, হ্যাঁ হালদা আইকিউ বইটা তোমরা কালেক্ট করে নিবা, তাহলে সবগুলো ইনশাল্লাহ আনসার করতে পারবা, ঠিক আছে, সবগুলো আনসার করতে পারবা। একটু দেখাই দিই মেন্টাল অ্যাবিলিটির জন্য যেটা পড়তে হবে। মেন্টাল অ্যাবিলিটির জন্য হালদা আইকিউ বইটা পড়তে হবে। এই যে এই বইটা পড়লেই তোমরা সবগুলো ইনশাল্লাহ। আরে এই বইটা আসে নাই, আরেকবার দেই। এই যে এখান থেকে দেখা যাচ্ছে মনে হয়, আমি দেখি এটাকে জুম করতে পারি কিনা, পারতেছি না। কিভাবে এটাকে দেখাবো, এটা হচ্ছে যে দেখানোর একটা প্রসেস, দেখি পারলাম না। ওকে, চেষ্টা করতেছি এটা দেখানোর জন্য। এই যে এখন দেখাতে পারবো, এখন দেখাতে পারবো, পারবো 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 আইকিউ। এই যে এখন দেখাতে পারবো। এই যে এই বইটা হচ্ছে তোমরা কি করতে হবে, কালেক্ট করতে হবে। এই বইটা কালেক্ট করলে অ্যানালিটিক্যাল স্কিল তোমরা পারবা। তাহলে ম্যাথের জন্য মানে প্রবলেম সলভিং এর জন্য কোনটা কালেক্ট করতে হবে সেটাও দেখা দেই। প্রবলেম সলভিং এর জন্য লাগবে হচ্ছে যে ম্যাথের মধ্যে এই যে এই বইটা হচ্ছে তোমরা ম্যাথের জন্য বা প্রবলেম সলভিং এর জন্য কালেক্ট করবা, ঠিক আছে। এই ম্যাথ ফর অ্যাডমিশন যে বইটা সেটা, ঠিক আছে। এই দুইটা বই কালেকশনে রাখলে তোমরা ইনশাল্লাহ এই যে ম্যাথ এবং আইকিউ বা মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল স্কিল দুইটাই সমাধান করে আসতে পারবা সি ইউনিটে। ওকে, আমরা মূল প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল স্কিল মোটামুটি সমাধান করছি, এগুলো সবগুলো কাছাকাছি, আশা করি তোমরা পারবা। হ্যাঁ, সবগুলোই পারবা। ম্যাথে ম্যাথে চলে আসলাম, এটা হচ্ছে প্রবলেম সলভিং বা ম্যাথ, ঠিক আছে। প্রথম অঙ্কটা করি, তারপর আমরা ধীরে ধীরে যতটা পারি সমাধান করব। আসলে আমাদের সময় তো কম, আমাদেরকে দ্রুত শেষ করতে হবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, কীভাবে সমাধান করবো পরীক্ষা হলে। আসলে এগুলো ইজি, জাস্ট তোমাদেরকে একটু মাথার মধ্যে রেখে, মাথা ঠান্ডা রেখে নিয়মগুলো শিখতে হবে। আমি যে দুইটা বই দেখাইছি তোমাকে, সেই দুইটা বই কালেকশনে রাখতে হবে। এখন খেয়াল করো, এ ম্যান বাই সাম পেন্স অ্যান্ড পেন্সিল। তাহলে একজন লোক কিছু পেন কিনলো আর পেন্সিল কিনলো, ভালো। বলছে পেন কস্ট টাকা 7 ইচ, তাহলে প্রত্যেকটা কলমের দাম হচ্ছে 60 টাকা, অ্যান্ড দ্য পেন্সিল কস্ট টাকা 3 ইচ। তাহলে প্রত্যেকটা পেনের দাম হচ্ছে 60 টাকা, আর প্রত্যেকটা পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। এটা হচ্ছে পেন্সিলের দাম, ঠিক আছে। এর বলছে যে ইফ দ্য ম্যান স্পেন্ডস এক্স্যাক্টলি টাকা 81, মানে সে ঠিক 81 টাকার পেন আর পেন্সিল কিনছে, দুইটা মিলে পেন এবং পেন্সিল মিলে ঠিক 81 টাকার কিনছে, এর বেশিও না কমও না। অ্যান্ড বাইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পেনস পসিবল, এবং সে যে পেন আর পেন্সিল যে কিনছে সেখানে পেনের পরিমাণ কি ম্যাক্সিমাম, মানে বেশিরভাগই ছিল কলম, কিন্তু সে মোট 81 টাকার কিনেছে, পেন আর পেন্সিল 81 টাকার কিনেছে। তো বলছে যে আন্ডার দিস কন্ডিশন, এই শর্তে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেন্স টু পেন্সিল, তাহলে পেন এবং পেন্সিলের রেশিও কত জিজ্ঞেস করছে, পেন এবং পেন্সিলের রেশিও কত জিজ্ঞেস করছে। তাহলে আবার দেখি, পেনের দাম হচ্ছে 60 টাকা করে, পেন্সিলের দাম 3 টাকা করে, দুইটা মিলে সে মোট ঠিক এক্স্যাক্টলি 81 টাকার কিনেছে, কিন্তু সেখানে পেনের সংখ্যা বেশি। এখন এই অবস্থায় তাহলে পেন আর পেন্সিলের অনুপাত কত আমাদেরকে বের করতে হবে। একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা যেটা করব, এই যে 81, ঠিক আছে, 81কে 7 দিয়ে ভাগ করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, তাহলে হয়, অথবা এই যে 2টা টাকা যোগ করে দিই, এই 2টা যোগ করে দিই, যোগ করলেও আমরা বুঝতে পারবো 10 টাকা হয়, ঠিক আছে, 10 টাকা হয়। 10 দিয়ে আমরা 81কে ভাগ করলে 8 হয়, তাহলে পেনের সংখ্যা 8-এর কাছাকাছি হবে। আমি দেখাচ্ছি,
এখন তাহলে আমরা 7 দিয়ে একটা কাজ করি, 7 দিয়ে এই 81-কে ভাগ করি, তাহলে 7 12 84 হয়, রাইট? 7 12 84, তাহলে 7 11 হয় 77, 7 11 হয় 77। তাহলে আমি 7 দিয়ে যদি 81-কে ভাগ করতে যাই তাহলে 77 হয় 7 11, তাহলে তখন সেক্ষেত্রে আমাকে 9টা কলমের দাম, 11টা কলমের দাম হবে কত? 11টা কলমের দাম হবে 77 টাকা। একটা 7 টাকা করে 11টা কলমের দাম হবে 77 টাকা। এরপরে আমার হাতে থাকে আর কত? 4 টাকা। কিন্তু 4 টাকা দিয়ে কি আমি কলম কিনতে পারবো, পেন্সিল কিনতে পারবো একটা, আরো 1 টাকা থেকে যাবে। কিন্তু ও বলছে এক্স্যাক্টলি, ফলে আমাকে এটা কমাইতে হবে। এই যে 11টা কলম না কিনে আর একটু কম কলম কিনবো। দেখবো যে কম কলম কিনতে কিনতে কোন জায়গায় গিয়ে পেন্সিলের 3 টাকা করে কিনলে এটা কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। যেমন আমি একটু কমাই এবার, কি কমালাম, মনে করি যে কলম কিনলাম 10টা, তাহলে একটা 7 টাকা করে না, তাহলে হয় 70 টাকা। তাহলে আমার হাত থাকে কত? আর 11 টাকা থাকে। তো 11কে 3 দিয়ে তো ভাগ যায় না, তাহলে এক্স্যাক্টলি হতে হবে বলছে না যে ঠিক 81 টাকার জিনিসই কিনছে। তাহলে 11কে যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, তাহলে সে কলম 10টা কিনে নাই। তাহলে কলম মনে করি এবার তাহলে 9টা কিনছে। তাহলে 9 গুণ 7, 7 নং 63 হয়। 63 টাকা যদি সে খরচ করে ফেলে কলমের বাবদ, তার হাতে আর থাকে কত? থাকে হচ্ছে যে 7, 7 আরে 7 7 থাকে হচ্ছে যে 18 টাকা, ঠিক না? কারণ এই যে 63 আর 18 যোগ করলে কত হয়? 63 আর 18 যোগ করলে হয় 81 টাকা হয়। তাহলে সে যদি 9টা কলম কিনে তাহলে তার 63 টাকা খরচ হয়, হাতে থাকে আরো 18 টাকা। এখন এই 18 দেখো 3 দিয়ে ভাগ যায়, তখন হয় কয়টা কলম? 318, 6টা পেন্সিল হয়। সে 6টা পেন্সিল কিনতে পারে সেক্ষেত্রে। তাহলে দেখো এই যে এর আগে কিন্তু আর ভাগ যাচ্ছিল না। হ্যাঁ, সে যদি 11টা কলম কিনে তাহলেও ভাগ যাচ্ছিল না 3 দিয়ে বাকি সংখ্যা যেটা থাকে সেটাকে ভাগ যাচ্ছিল না। 10টা কলম কিনলেও ভাগ যাচ্ছিল না। 9টা কলম কিনলে তখন ভাগ যায়। তুমি প্রয়োজন আরেকবার দেখো, এই যে 11টা কলম কিনলে 11টার দাম হয় 7 টাকা করে, 77 টাকা। ফলে তার হাতে আর সে যদি 81 টাকা খরচ করবে, তার হাতে আর থাকে কত? হাতে থাকে 4 টাকা। তো 4 টাকাতেও 3 টাকা দিয়ে ভাগ যায় না, কারণ পেন্সিলের দাম 3। ঠিক আছে? 10টা 10টা কলম কিনলেও আমরা দেখি যে 70 টাকা হয়, তখন হাতে থাকে 11 টাকা। 11 টাকা দিকে 3 দিয়ে ভাগ যায় না। কিন্তু যদি সে 9টা কলম কিনে তাহলে হয় 63 টাকা এবং হাতে থাকে 18 টাকা। এই 18 টাকা 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 18 টাকা দিয়ে সে চাইলে পেন্সিল কিনতে পারবে 6টা। তাহলে আমরা অনুপাত পেয়ে গেছি আসলে। সে হচ্ছে যে 9টা কি কিনবে? পেন মানে কলম, আর 6টা হচ্ছে পেন্সিল কিনবে। ঠিক আছে? এখন 9:6 এখানে আছে কিনা আমরা দেখব। 9:6 নাই, কিন্তু ওই যে আমরা দেখতে পাচ্ছি 3:2 আছে। 3:2, অর্থাৎ এটাকে 3 দিয়ে ভাগ করবো। এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় 3, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় 2। এই যে উপর অনুপাতটাকে আমরা 3 দিয়ে ভাগ করছি, তাহলে নিচের অনুপাত পাই। এই যে নিচের অনুপাত এখানে অপশনে আছে, ফলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি দেখো একটা অঙ্ক কিভাবে কত শর্টকাটে কত সুন্দর করে বুঝে বুঝে করছি। তুমি কিভাবে করার বুদ্ধি টেকনিক তোমাকে শিখতে হবে। তুমি শুধুমাত্র বইয়ের যে নিয়মগুলো, হ্যাঁ, সেই নিয়মে তুমি অঙ্ক করবা, হ্যাঁ, আর হচ্ছে যে চান্স পেয়ে যাবা, ব্যাপারটা কিন্তু তেমন না। তোমাকে হচ্ছে জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে, রাইট? তো তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেই। সেই আপডেটটা হচ্ছে যে আমরা হালদা পাবলিকেশনের পক্ষ থেকে তো প্রত্যেক দিন ভিডিও দিব, ফ্রি ভিডিও। ঠিক আছে? সি ইউনিট, বি ইউনিট, এ ইউনিট, তারপর হচ্ছে যে B1 B2 D1 D প্রত্যেকটা ইউনিটের। কিন্তু সি ইউনিটের জন্য আমরা বেস চালু করতেছি হালদা পাবলিকেশনের পক্ষ থেকে। সি ইউনিটের স্পেশাল বেস হবে, সেটা যারা ভর্তি হবে তারা সবাই ইনশাল্লাহ চান্স পাওয়ার চেষ্টা করবো আমরা। মানে তোমার জিপিএ যদি 3.5-এর উপরে থাকে, প্রত্যেকটাতে আলাদা করে এসএসসি আর এইচএসসি দুইটাতে যদি 3.5-এর উপরে থাকে, তাহলে তুমি বেসে ভর্তি হয়ে যাও। আমি বলতেছি তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, তোমার চান্স পাওয়াটা আমরা মানে হচ্ছে যে আমাদের যে বেস আমরা যেভাবে পড়াবো তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাওয়া। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও তাও সেম, আমাদের বেসে ভর্তি হলে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে চান্স পাইয়ে দিতে, ওই যে যতজনকে টিকায় ততজন মধ্যে নিয়ে আসতে। ঠিক আছে? যারা হচ্ছে যে ইয়াতে ভর্তি হবা, এই আর্টস সায়েন্স থেকে ভর্তি হবা, তাদেরকে ক্ষেত্রেও সেম। ঠিক আছে? আর আমি তো স্টুডেন্ট বেশি ভর্তি নিব না, আমি স্টুডেন্ট বেশি ভর্তি নেব মানে আমি স্টুডেন্ট এই বেসটাতে নিব হাইয়েস্ট 100 জন, হাইয়েস্ট 100 জন নিব। আর আমি চেষ্টা করবো এই 100 জনের মধ্যে কমপক্ষে 80 জনকে চান্স পাইয়ে দিতে। ঠিক আছে? আর আমি অঙ্ক কীভাবে করতেছি দেখতেছো তো, এই শর্টকাট নিয়মগুলো আমি শিখাই দিব।
মেন্টাল এবিলিটি এবং ম্যাথমেটিক্সের যে শর্টকাট টেকনিক্স আছে সবগুলো আমি শিখিয়ে দিব, তো যাতে তুমি কি করতে পারো, চান্স পেয়ে যেতে পারো দ্রুত, ঠিক আছে? ওকে, পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক দেখো আমি কিভাবে করি আর তোমরা কিভাবে করো অঙ্ক, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে বুঝতে পারবা যে তোমাকে আসলে কিভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে? খেয়াল করো পরের অঙ্কটা। পরের অঙ্কটা গড় থেকে আসছে, গড়, ঠিক আছে? এই যে প্রশ্ন দেখে বুঝতে পারা যে আসলে কোত্থেকে আসছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি এটা একটু নিচের দিকে নামাই দিতে চাচ্ছি। হ্যাঁ, নিচের দিকে একটু নামাই দিলাম তোমরা যাতে বুঝতে পারো। খেয়াল করো, বলছে আ বিবিএ স্টুডেন্ট গেটস মার্ক 78, 80, 82 অ্যান্ড 84 ইন 4 সাবজেক্ট। মানে বিবিএ এর একজন ছাত্র চার সাবজেক্টের একটিতে পাইছে 78, কি হলো, একটাতে পাইছে 78, একটাতে পাইছে হচ্ছে যে 80, একটাতে 82, একটাতে 84, চারটা সাবজেক্টের, এই যে এখানে 4 সাবজেক্ট লিখে আছে কিন্তু, ঠিক আছে? তাহলে নাম্বারগুলো লিখি আমরা। চার সাবজেক্টে একটা 78, একটা 80, একটা 82 আর একটা হচ্ছে যে 84। এখন বলছে যে ইফ হি অর শি ওয়ান্টস টু মেনটেন অ্যান অ্যাভারেজ অফ 80, মানে সে যদি অ্যাভারেজে 80 নাম্বার করে প্রত্যেক সাবজেক্টে পেতে চায়, হাউ মাচ শুড হি অর শি গেট ইন দ্য ফিফথ সাবজেক্ট। তাহলে পঞ্চম সাবজেক্টে সে কত পেলে তার অ্যাভারেজ নাম্বার 80 হবে, এটাই হচ্ছে জিজ্ঞেস করছে। তাহলে তার নাম্বার হতে হবে অ্যাভারেজ 80, কিন্তু আরেকটা সাবজেক্ট যোগ করার পরে, পঞ্চম সাবজেক্ট যোগ করার পরে। তাহলে তার অ্যাভারেজ নাম্বার খেয়াল করো 80 হবে, কয় সাবজেক্টে, 5 সাবজেক্টে। তাহলে তার মোট নাম্বার কত হবে, এবারে যদি 5 সাবজেক্টে 80 করে হয় তাহলে মোট নাম্বার কত হয়, 400 হয়। খেয়াল করো, মোট নাম্বার হয় 400। তো আমার ফিফথ সাবজেক্টে কত নাম্বার পাওয়া লাগবে এটা আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু আমি প্রথম 4 সাবজেক্টের নাম্বারটা জানি, আবার মোট নাম্বারও পেয়ে গেছি, কারণ এভারেজে 80 করে 5 সাবজেক্টে মোট নাম্বার হয় কত, 400। আবার প্রথম 4 সাবজেক্টে তার নাম্বার আমি জানি। তাহলে এই যে এটাকে একটু যোগ করে দেখি, এই তিনটাকে একটু যোগ করি আমরা। এই তিনটাকে যোগ করলে যত সেটাই হবে আমার, সেটাকে জাস্ট এখান থেকে বিয়োগ করে দিবে। এটা যোগ করো, তুমি এগুলো যোগ করো, এটাকে যোগ করো। যোগ করলে এখানে 300, 4 4 4 4 4 8 8 8 8 8 7 2, 324 হবে। এখানে হচ্ছে যে 324 হচ্ছে, ঠিক আছে? এখন 324 হচ্ছে, আমি 400 দেখে বুঝতে পারছি যে এখানে 300 সামথিং হবে, ঠিক আছে? কারণ পঞ্চম সাবজেক্টে তো সে তো আর 100 তো 100 পাবে না, ঠিক আছে? এই যে 400 মোট নাম্বার না, তো সে তো আর পঞ্চম সাবজেক্টে 100 নাম্বার পায় নাই, কারণ নিশ্চয়ই এখানে 300 সামথিং হবে এইগুলো সবগুলো যোগ করলে। তাহলে এই যে 324 এখান থেকে তুমি বাদ দিয়ে দাও, কারণ সে প্রথম 4টা সাবজেক্টে 324 পাইছে। আর এভারেজ যদি এটি করতে হয় তাহলে 5 সাবজেক্টে হবে 400 নাম্বার মোট। তাহলে ওই প্রথম 4 সাবজেক্টের যে নাম্বার সেটা যদি আমি বিয়োগ করে দেই, তাহলে পঞ্চম সাবজেক্টের নাম্বার যেটা, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো বিয়োগ করে তুমি দেখো এখানে 6 হাতে 1, তাহলে এটা 7, 76 নাম্বার লাগবে, ঠিক আছে? তাহলে দেখো এটা খুব দ্রুত আমি করে ফেলছি। এখন তুমি কিভাবে করো, তুমি হয়তো অনেক সূত্র টুত্র লিখবা, হ্যাঁ, এত কিছু দরকার নেই, কিন্তু তুমি জাস্ট মাথার মধ্যে জিনিসগুলোকে মানে হচ্ছে মাথার মধ্যে জিনিসগুলোকে কল্পনা করা, চিন্তা করা, বোঝার একটা দক্ষতা তোমার লাগবে। সেটা আমাদের বেছে তোমরা যদি ভর্তি হয়ে যাও তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? দেখো বলছে যে ফাইন্ড দ্য মিডিয়ান, মিডিয়ান মানে মাঝখানে কে সেটা বের করতে বলছে। তো মিডিয়ান বের করার সময় সবসময় মাথা রাখতে হবে, মিডিয়ান মানে মধ্যক। মধ্যক বের করার সময় সবসময় ছোট থেকে বড়র দিকে সাজিয়ে লিখতে হবে আগে। ছোট থেকে কোন দিকে যাবে, বড়র দিকে, বড়র দিকে আগে সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে ছোট সবচেয়ে বেশি হচ্ছে -4, তারপর আছে -3, তারপর আছে 1/2, তারপর আছে 11, এই যে 11, এই যে এটা হচ্ছে 11, ঠিক আছে? তাহলে আমি 11কে লিখলাম, এই যে 11 লিখলাম, তারপর হচ্ছে 18, ঠিক আছে? 18। তো এবার মাঝখানে যে সে হচ্ছে যে আমাদের মিডিয়ান, মাঝখানে এখন হাফ আছে, অপশনে হাফ আছে, এই যে 0.05, 0.05 হচ্ছে আমাদের আনসার। তাহলে এভাবে হচ্ছে তোমাকে অঙ্কগুলো করতে হবে। অঙ্ক কিন্তু ইজি দেয়, কঠিন কিন্তু অঙ্ক দেয় না, ঠিক আছে? এই যেরকম যদি আমি আর একটা করি, এটা জ্যামিতি থেকে আসছে, এই যে এটা জ্যামিতি থেকে আসছে, ঠিক আছে? তারপরে এটা আসছে তোমার স্পিড থেকে, মানে গতিবেগ থেকে, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা করি, হ্যাঁ, এই দুইটা করে আমরা আরেকটু বোঝার চেষ্টা করবো। এরপরে সুদ আসল থেকে একটা করব, হ্যাঁ, তারপর হচ্ছে যে লাভ ক্ষতি থেকে একটা করব। এরপর আমি আজকের মতো শেষ করে দিব, ঠিক আছে? কারণ সবগুলো সমাধান করতে গেলে আমার প্রচুর সময় লাগবে, যে সময় আমাদের হাতে আসলে আছে কিনা আমি জানি না, ঠিক আছে? তাহলে আমি এই দুইটা করি, হ্যাঁ, এই দুইটার কারণ দুইটা ডিফারেন্ট টপিক। একটা হচ্ছে তোমার স্পিড থেকে আসছে, মানে গতি থেকে আসছে, গতিবেগ। আর একটা হচ্ছে কোথা থেকে আসছে, আর একটা হচ্ছে জ্যামিতি থেকে।
জ্যামিতিকটা আগে করি। বলছে যে এ হাউস ইজ 40 ফিট হাই। তাহলে একটা বাড়ি, তুমি খেয়াল করো, তুমি এরকম বাড়ি আঁকিয়ে ফেলো, সমস্যা নাই তো। এটা হচ্ছে যে 40 ফিট হাই, এই যে এটা 40 ফিট, যে উচ্চতা উচ্চতা হচ্ছে 40 ফিট, ঠিক আছে। বলছে যে এ লেডার, লেডার মানে হচ্ছে যে তোমার মই, এ লেডার ইজ ইনক্লাইন্ড অন দ্য হাউস কিপিং ইটস ফুট 30 ফিট away from the house and its top touches the roof. What is the length of the ladder? ladder মানে মই। তো বলছে যে মইয়ের যেটা উপরের অংশ সেটা হচ্ছে যে হাউসের, এই যে দেখো ইটস টপ টাচেস দ্য রুফ, রুফ মানে ছাদ, ঠিক আছে। তাহলে একটা মই এখানে লাগানো হয়েছে, মইটা হচ্ছে যে তোমার একটু খেয়াল করতে হবে, মই একটা লাগানো হয়েছে, মইটা হচ্ছে যে ছাদকে কি করে, স্পর্শ করে। তাহলে এই যে এটা হচ্ছে সেই মই, মইটা লাগানো হয়েছে মাটি থেকে, হ্যাঁ, এবং এটা হাউস থেকে 30 ফিট দূরে, ঠিক আছে, হাউস থেকে 30 ফিট, এই যে এটা হচ্ছে 30। তাহলে বাড়ি থেকে 30 ফিট দূরে একটা মই লাগানো হয়েছে ছাদকে স্পর্শ করে, এটা হচ্ছে সেই মই। আর বাড়ির উচ্চতা হচ্ছে 40 ফিট। তো দুইটাই আমি জানি, আমি এখন দুইটাই জানি, কোনটা কত ফিট সব জানি। তো আমাকে জিজ্ঞেস করছে কি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। তার লেন্থ অফ দ্য ল্যাডার মানে যে এতটুকু, এটা হচ্ছে ল্যাডারের লেন্থ, এটা হচ্ছে ল্যাডারের লেন্থ। তো এটা কীভাবে বের করবো, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। আমি দেখতেছি যে এই যে এটার উপরে স্কোয়ার যোগ এটার উপর স্কোয়ার, এই দুইটাকে রুট ওভার করলে হয়ে যাচ্ছে। তাহলে 40 স্কোয়ার যোগ 30 স্কোয়ার, এই দুইটার উপর রুট করলে আমি অতিভুজ পাবো। এই যে এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই যে এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে সেই ত্রিভুজটা, এটা হচ্ছে সেই ত্রিভুজটা, ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে অতিভুজ। তো আমি অতিভুজ সমান কি, ভূমি স্কোয়ার যোগ বর্গ স্কোয়ার, এই যে ভূমি স্কোয়ার যোগ বর্গ স্কোয়ার, আর এটার উপর রুট করলে আমি কি পেয়ে যাবো, অতিভুজ পাবো, ঠিক আছে। তাহলে এটা যদি নাম দিই আমি এ বি সি, তাহলে এটা হচ্ছে আমাদের এসি, ঠিক আছে, এসি। তাহলে এসি সমান রুট ওভার 40 স্কোয়ার যোগ 30 স্কোয়ার। তো এখানে তুমি কাজ করো, কাজ করলে যেটা হবে, একটাতে হবে 1600, আর একটাতে হবে 900, তার মানে 2500, 2500 মানে হচ্ছে যে 2500 মানে হচ্ছে 50, ঠিক আছে। তাহলে দেখো এই যে আনসার হচ্ছে 50 ফিট। তাহলে এই যে দ্রুত কীভাবে আমি ক্যালকুলেশন করছি দেখছো তুমি, এইরকম করে তোমাকে ক্যালকুলেশনের পদ্ধতি শিখতে হবে। অনেক ক্যালকুলেশন মনে মনে করতে পারবা যদি আমাদের বেঁচে ভর্তি হয়, আমরা সব নিয়ম শিখিয়ে দিব তোমাকে, ঠিক আছে। এবার দেখো গতিবেগ, গতিবেগ থেকে যে অঙ্কটা আসছে, বলছে যে আ কম্পিটিটর রানস এ 200 মিটার রেস ইন 24 সেকেন্ডস, হিজ রেট অফ স্পিড, একেবারে সহজ, জাস্ট দূরত্ব দেওয়া আছে, সে কত মিটার রেস, 200 মিটার রেস রান করছে 24 সেকেন্ডে, মানে 200 মিটার গেছে 24 সেকেন্ডে। তো 200 মিটার 24 সেকেন্ডে গেলে স্পিড কত, 200/24, একেবারে সহজ, একেবারে সহজ, যা আসে তা। কিন্তু এখানে স্পিডটা কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, শুধু এটাই পার্থক্য, কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড হয়েছে, এটা মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক আছে। কিন্তু তোমাকে এটাকে কিলোমিটার পার আওয়ার নিতে হবে। কীভাবে নিবা, তাহলে 200 মিটারে আছে, 200 মিটারকে কিলোমিটারের কেন নাও 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, কিলোমিটার। 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে গেছে, কিলোমিটার। এরপর 24 সেকেন্ড যেটা আছে, 24 সেকেন্ড যেটা আছে সেটাকে তুমি কিসে নিতে হবে, আওয়ারে। তো 1 ঘন্টায় কত মিনিট, 1 ঘন্টায় 1 ঘন্টা কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 24কে 3600 দিয়ে ভাগ, আর 200কে 1000 দিয়ে ভাগ, ভাগ করলে যেটা তুমি পাবা, এখান থেকে কাটাকাটি করে যা পাবা সেটাই হচ্ছে আনসার। কাটাকাটি করলে তুমি 30 পাবা। কেমনে 30, আমি যদি এটা তোমাকে দেখাইতে পারি চাইলে, হ্যাঁ, এই যে দেখাচ্ছি তোমাকে, দেখো 200/1000, 1000, এই যে 200/1000 উপর এটা লিখছি, এরপরে গুণ দিয়ে এটাকে লিখতেছি, এটা ভাগাকার আছে সেজন্য, এই যে এটা ভাগাকার আছে পুরোটা, ফলে আমি গুণ দিয়ে জাস্ট এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিলে উপরে হবে 3600 আর নিচে হবে 24। এবার খেয়াল করো, এই যে আমি এখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এরপরে এটারে 12 দিয়ে কাটলে হয় 12 দুগুণে 24, আর এটাকে 12 দিয়ে কাটলে হয় 3, 3 12 36। এরপরে এই 2 দিয়ে আমি যদি এটাকে কাটি তখন হয় 100, কারণ 200কে 2 দিয়ে ভাগ করলে 100 হয়। আবার এখানে একটা 10 রয়ে গেছে, এই 10 দিয়ে এটা কাটলে এটা 100, তো শুধু 10 হয়ে যায়। তো 10 দিয়ে 3কে গুণ করলে কত হয়, 3 10 30, এই যে কাটাকাটি করে দেখলাম আমি। তাহলে আনসার হচ্ছে আমার 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে জ্যামিতি করছি, গতি করছি, এরপর আমরা একটা সুদ আসল অথবা হচ্ছে যে লাভ ক্ষতি করব, ঠিক আছে। তারপরে আমরা এই যে এটা হচ্ছে যে খুব সম্ভবত এটা লাভ ক্ষতির কাছাকাছি, ঠিক আছে, এটা করি, ঠিক আছে। এই যে এটা, হ্যাঁ, এই যে 17 নাম্বারটা একটু খেয়াল করো। বলছে যে আ বুক ইজ সোল্ড ফর
450 টাকা আফটার এ 10% ডিসকাউন্ট। বলছে যে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও একটা বই 450 টাকা বিক্রি করা হয়েছে। মানে তোমাকে একটা বই বিক্রি করার সময় 10% ডিসকাউন্ট দিছে, কিন্তু তারপরেও তোমার থেকে দোকানদার কত নিছে? 10% ডিসকাউন্ট দেওয়ার পরও 450 টাকা নিছে। তো বলছে যে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস মানে বইয়ের গায়ে কত লেখা ছিল সেটা। এখানে জিজ্ঞেস করা নাই হোয়াট ইজ দ্য তোমার মানে ক্রয় মূল্য জিজ্ঞেস করা নাই, ঠিক আছে? কস্ট প্রাইস জিজ্ঞেস করা নাই। কস্ট প্রাইস জিজ্ঞেস করলে হতো ক্রয় মূল্য, কস্ট প্রাইস কিন্তু জিজ্ঞেস করা নাই। আর এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস এসপি, এটা সেলিং প্রাইস, এটা হচ্ছে ডিসকাউন্ট। আর অরিজিনাল প্রাইস মানে বইয়ের গায়ে যেটা লেখা থাকে সেটা। কিন্তু কস্ট প্রাইস বই ওই দোকানদার কত টাকা দিয়ে বইটা কিনছে সেটা কিন্তু জিজ্ঞেস করা নাই। দোকানদার বইটা কত দিয়ে কিনছে, ক্রয় মূল্য, দোকানদারের ক্রয় মূল্য জিজ্ঞেস করা নাই। তোমার ক্রয় মূল্য তুমি জানো, তুমি 450 টাকা কিনছো, কিন্তু এটা দোকানদারের জন্য বিক্রয় মূল্য। আর অরিজিনাল প্রাইস মানে বইয়ের গায়ে কত লেখা ছিল, যেটার উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে যেটার উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটা আমরা বের করব। তো সে ডিসকাউন্ট দিচ্ছে কত পার্সেন্ট? 10%। তার মানে 100 টাকার যে বইটা সেটা তোমার কাছে সে 90 টাকা বিক্রি করছে। কারণ 10% ডিসকাউন্ট দিলে কি হয়, 100 টাকার বই 90 টাকা হয়ে যায়, ঠিক না? তাহলে তুমি যখন 90 টাকা দিয়ে কিনছো তখন বইটার দাম ছিল 100 টাকা, কারণ 10% ডিসকাউন্ট দেওয়ার কারণে এই ঘটনা ঘটছে। ওই যে বইয়ের গায়ে যদি কোনো একটা বইয়ের গায়ে যদি বইয়ের গায়ে 100 টাকা লেখা থাকে, তোমার কাছে বিক্রি করবে 90 টাকা, কারণ 10% ডিসকাউন্ট দিচ্ছে। বইয়ের গায়ে 100 টাকা লেখা থাকলে তোমার কাছে বিক্রি করবে 90 টাকা। তাহলে উল্টা যদি বলি যে তোমার কাছে যদি 90 টাকা বিক্রি করে, তাহলে বইয়ের দাম ছিল 100 টাকা। কেন? কারণ হচ্ছে 10% ডিসকাউন্ট, তোমার কাছে 90 টাকা বিক্রি করছে, কিন্তু বইয়ের দাম ছিল 100। এখন তুমি তো বইয়ের দাম বের করো, এই জন্য বইয়ের দাম আমি উপর রাখছি। ইন্টু ইন্টু কত? ওই যে 450। কেন 450 ইন্টু দিলাম এখন খেয়াল করো, বলতেছি যে তুমি বলবা যে বইটা যদি আমি 90 টাকা দিয়ে কিনি তাহলে বইয়ের গায়ের দাম ছিল 100, আর বইটা যদি আমি 1 টাকা দিয়ে কিনি তাহলে বইয়ের গায়ের দাম ছিল 100/90। ঠিক আছে? এই যে তুমি ঐকিক নিয়মে যেভাবে করো ওইভাবে দেখাচ্ছি আমি। ঐকিক নিয়মে তুমি কিভাবে করো, বইটা যদি আমি 90 টাকা দিয়ে কিনে থাকি তাহলে বইয়ের গায়ের দাম 100। বইটা যদি আমি 1 টাকা দিয়ে কিনি তাহলে বইয়ের গায়ের দাম 100/90। বইটা যদি আমি 450 টাকা দিয়ে কিনি তাহলে বইয়ের গায়ের দাম 100/90, আর উপরে আবার 450 দিয়ে গুণ। ওই যে একটু আগে আমি যেটা করছিলাম 450 দিয়ে গুণ করছিলাম, ওইটা আনসার ছিল। ঠিক আছে? তাহলে 100/90 গুণ 450, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে বইয়ের অরিজিনাল প্রাইস বা গায়ের দাম। ঠিক আছে? এখানে কাটাকাটি করো, তুমি কাটাকাটি করলে এই যে এই একটা শূন্য কেটে দিলাম, আর 9 দিয়ে 45কে কাটলে 5 নং 45। ঠিক আছে? ফলে এখানে আমি দেখতেছি 500 টাকা হয়। তাহলে বইয়ের গায়ের দাম ছিল 500 টাকা। তাহলে এবার দেখো তো তুমি 500 টাকার উপর 10% ডিসকাউন্ট দাও, তাহলে বইয়ের গায়ে যদি 500 টাকা লেখা থাকে এটার উপর তুমি 10% ডিসকাউন্ট দাও। 10% ডিসকাউন্ট দিলে 500 টাকায় 10% ডিসকাউন্ট মানে 50 টাকা ডিসকাউন্ট। তাহলে 50 টাকা বাদ দিয়ে দিলে তুমি 450 টাকা হচ্ছে যে তোমার কাছে বিক্রি করছে। তাহলে বইয়ের অরিজিনাল প্রাইস হচ্ছে 500 টাকা। এই যে বইয়ের অরিজিনাল প্রাইস 500 টাকা। তো দেখো আমি কত সুন্দর করে তোমাকে বুঝে দিচ্ছি, কত ভালো করে বুঝে দিচ্ছি। এভাবে কিন্তু তুমি সবার কাছে পাবা না। এরপরেরটা হচ্ছে যে ওই যে ডিস্টেন্স গতির মতোই, এটাও আমি করাচ্ছি না। এটা হচ্ছে যে সমীকরণ গঠন করা লাগে। হ্যাঁ, সমীকরণ গঠন করা লাগে। এটা হচ্ছে সমীকরণ গঠন করে করতে হয় বীজগণিতের মতো মোটামুটি। তারপরটা হচ্ছে যে এটা সম্ভাবনা থেকে এসছে, এই অঙ্কটা সম্ভাবনা থেকে আসছে। সম্ভাবনা তো তোমরা যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তারা হয়তো অনেকে 9-10-এ করছো কিনা আমি জানি না, করার কথা না। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা শুধু সম্ভাবনা করছে, বাকিটা কিন্তু সম্ভাবনা করার কথা না। এই যে এখানে হচ্ছে যে টাইম অ্যান্ড মিনিট, মানে হচ্ছে যে এখানেও মূলত আসলে ওই যে ব্যাগের মতো করে, হ্যাঁ, ব্যাগ গতি এটার সাথে রিলেটেড। হ্যাঁ, ব্যাগ গতি রিলেটেড। এটা যদিও ওটার সাথেও রিলেটেড, এটা আসলে কাজের অঙ্ক, মানে ঐকিক নিয়মের অঙ্কের মতো এটা। ঠিক আছে? এটা ঐকিক নিয়মের অঙ্ক। হ্যাঁ, তারপরে অঙ্ক আসছে, এটা হচ্ছে যে কিসের অঙ্ক, এটা হচ্ছে যে রেশিওর অঙ্ক। হ্যাঁ, অনুপাতের অঙ্ক, এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। তারপর একটা কিসের অঙ্ক, তারপর একটা হচ্ছে যে লাভ ক্ষতি। হ্যাঁ, লাভ ক্ষতি তো একটু আগে একটা করাইলাম, এই যে লাভ ক্ষতি। ঠিক আছে? ঠিক আছে, লাভ ক্ষতি। এটা এই যে বিজনেসম্যানের কথা উল্লেখ আছে,
লাভ ক্ষতি। তারপরটা দেখি তো, তারপর একটা 64 নাম্বার, মোট প্রশ্ন থাকে 65টা, এটা 64 নাম্বার। এটা হচ্ছে যে এটাও হচ্ছে তোমার ওই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে রিলেটেড। হ্যাঁ, এই যে তোমাকে জিজ্ঞেস করছে কনজামশন, হ্যাঁ, এই যে প্রাইস ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, ইনক্রিজ, এই যে প্রাইস ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে রিলেটেড। তারপরটা কিসের সাথে রিলেটেড? তারপরটা হচ্ছে যে তোমার ওই যে সমবায় ব্যবসা যেটা আমরা করি, পার্টনারশিপ যেটাকে বলি, এই যে পার্টনারশিপ, হ্যাঁ, পার্টনারশিপ থেকে এটা যারা কমার্সের স্টুডেন্ট তারা ইজিলি পারবে, ঠিক আছে। সায়েন্স আর্টসের স্টুডেন্টরাও চেষ্টা করলে পারবা এটা, ঠিক আছে। তো আমরা যেটা করি এটা একটু দেখি, ঠিক আছে। এটা ক্রয় মূল্যের যেহেতু একটা করাইছি, তাহলে এটা না করাই। এটা সমীকরণ গঠন করা লাগে, এটা রেশিওর অঙ্ক, এটা করে দিই। হ্যাঁ, রেশিওর অঙ্ক এটা করে দিচ্ছি, একটু খেয়াল করি। আমরা অনুপাতের অঙ্ক হিসেবে করে দিচ্ছি, হ্যাঁ, অনুপাত চিন্তা করে এটাকে আমরা করে দিচ্ছি। তাহলে একটু খেয়াল করতে হবে। নিচের দিকে নামাইতে চাচ্ছি একটু এটাকে। এই যে নামলো, আমার হাতে কাজ করতেছে না ঠিকভাবে, হাতের মধ্যে মানে তেল তেলে একটা ভাব হয়ে গেছে, সেই জন্য নামতেছিল না, এখন নামছে। যাই হোক, খেয়াল করো রেশিওর অঙ্ক বলছে যে দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ মিটিং ওয়াজ 5:4, মানে 5 জন। রেশিও বয়েজ অ্যান্ড গার্লস বলছো তো, তাহলে বয় আগে গার্লস পরে, তাহলে 5 জন যদি বালক থাকে, 4 জন বালিকা ছিল ওই মিটিংয়ে, ঠিক আছে। ইফ 180 মানে 180, 180 গার্লস জয়েন এডিশনালি, এরপরে এই রেশিও প্রথমে ছিল, প্রথম দিকে এই রেশিওটা ছিল, ঠিক আছে। এরপরে মিটিং যখন শুরু হলো, মিটিংয়ের শুরুতে ছিল এই রেশিওটা, ঠিক আছে। কিন্তু মিটিং যখন শুরু হলো, এরপরে আরও অতিরিক্ত 180 জন বালিকা সেখানে যোগদান করলো। দ্য রেশিও বিকাম, তখন হয়ে গেল 5:5, মানে রেশিও সমান হয়ে গেছে। অতিরিক্ত বালিকা যোগদান করার কারণে রেশিও কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। হাউ মেনি বয়েজ ওয়ার ইন দ্য মিটিং, তাহলে মিটিংয়ে কয়জন বালক ছিল সেটা আমাদেরকে বের করতে বলছে। মিটিংয়ে কয়জন বালক ছিল সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে খেয়াল করো, পরে বালক যেটা সেটা 5:5, শুরুতেও কিন্তু বালক 5:4, তাহলে বালকের অনুপাত সবসময় 5-ই আছে। তাহলে আমরা ধরে নিই যে বালক ছিল 5x, আমাকে তো এই যে বালকের কথাই বলছে, ঠিক না? বালক কতজন বের করতে বলছে, তাহলে আমরা ধরে নিলাম বালক কত, 5x। এখন একটু খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে? যে শুরুতে শুরুতে তোমার শুরুতে বালক যেহেতু 5x ধরছি আমি, তাহলে শুরুতে যে অনুপাত ছিল সেটা হবে 5x × 4x। কেন বলো তো? কারণ আমি তো বালক ধরছি 5x, তাহলে শুরুর দিকে এই যে 5x এর সাথে 4x মেয়ে আসছিল। এরপরে এই খেয়াল করো, 5x যেটা সেটা ঠিক ছিল, কিন্তু 4x যেটা সেটার সাথে যখন 180 যোগ হয়ে গেল, তখন এই অনুপাত হয়ে গেছে 5:5, মানে 5/5। এই ইকুয়েশনটা যদি তুমি দাঁড় করাতে পারো, তাহলে তোমার আনসার কিন্তু বেরিয়ে যাবে, সাথে সাথে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার জাস্ট এখানে x এর মানটা তুমি বের করবা। তাহলে এখানে সমাধান আমি দেখতেছি যে x এর মানটাই আমাকে বের করতে হবে। তুমি একটু খেয়াল করো তো, এই যে এই দুইটা 5 কাটাকাটি করলে 1 হয় না, ঠিক আছে না? তাহলে আমি এটার জায়গায় 1 লিখে দিচ্ছি। তাহলে খেয়াল করো, 5x / 4x প্লাস 180 ইকুয়াল টু, এই দুইটা 5কে কাটাকাটি করে কি লিখে দিলাম? 1 লিখে দিলাম, ঠিক আছে। এরপর আরও সহজ হয়ে গেল তোমার জন্য। এরপরে 5x যদি আমি রাখি বাম পাশে, তাহলে ডান পাশে চলে যায় 4x প্লাস 180। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমি x সমান 180। তাহলে x এর মান 180, কিন্তু আমার তো আমি ধরছি যে বালক হচ্ছে 5x, তাহলে x এর মান তো 180, তাহলে 5কে যদি আমি 180 দিয়ে গুণ করি, যেটা সেটাই হচ্ছে বালক। তাহলে 5x, x হচ্ছে 180, তাহলে এই যে বালক, এটা গুণ করলে 5 × 18 = 90, তার মানে হচ্ছে 900 জন। তাহলে বালক ছিল ওখানে 900 জন, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা কিভাবে অঙ্ক করতে হবে সেটা বুঝে গেছো। দ্রুত যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যাবে আমাদের বেচে ভর্তি হওয়ার একটা পদ্ধতি আছে, সেটা বলে দিই তোমাদেরকে। এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হচ্ছে যোগাযোগ করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা হচ্ছে যোগাযোগ করলে আমি ভর্তির প্রসেসটা বলে দিব, ঠিক আছে। ভর্তির প্রসেসটা তোমাদেরকে বলে দিব। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগ করলে ভর্তির ডিটেলস জানিয়ে দিব তোমাদেরকে। যারা সি ইউনিটে ভর্তি হতে চাও
তারা দ্রুত হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবা। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিলাম। আর এখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের একটা গ্রুপ আছে অ্যাডমিশন টেস্টের। এই গ্রুপটাতে হচ্ছে আমরা ফ্রিতেও অনেক এই যে আমরা যে ভিডিওগুলো নেই, ভিডিও ক্লাস নেই ফ্রিতে, সেগুলোর লিঙ্ক দিয়ে দেয়। তারপর হচ্ছে যে বিভিন্ন ডকুমেন্টস ফাইলসের লিঙ্ক বা বিভিন্ন আপডেটসের খবরগুলো আমরা হোয়াটসঅ্যাপ এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা দিয়ে দিই, সেগুলো ফ্রিতে দেই। আর তুমি যখন ভর্তি হবা তখনও কিন্তু এই নাম্বারেই যোগাযোগ করতে হবে। ফলে এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাবা। ভালো থাকো সবাই। পরের 3 নম্বর ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে কি দেখাবো? সেখানে দেখাবো যে তুমি কিভাবে 8 সপ্তাহে তুমি কিভাবে সি ইউনিটের প্রস্তুতি সম্পন্ন করবা সেটা দেখাবো। সে ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।